হ্যালো স্টুডেন্টস, পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আমি আজকে তোমাদের 2025-এ যারা এইচএস এক্সাম দিচ্ছে তাদের বিজনেস স্টাডিজ সাজেশনস নিয়ে চলে এসেছি। কমপ্লিট বিজনেস স্টাডিজ সাজেশন এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এবং তার সাথে তোমাদের আরো একটি কথা বলবো, আমি আগের দুটো ভিডিওতে অ্যাকাউন্টেন্সি সাজেশন এবং কস্টিং ট্যাক্সেশন সাজেশন আপলোড করে দিয়েছি। যারা এখনো অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং ট্যাক্সেশন সাজেশন দেখোনি তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কগুলো দিয়ে দেবো। তোমরা অবশ্যই অ্যাকাউন্টেন্সির সাজেশন এবং কস্টিং ট্যাক্সেশনের সাজেশনটা দেখে নেবে। এবং তোমাদের গ্যারেন্টি দিতে পারি যে এই যে কটা কোয়েশ্চেন্স আমি অ্যাকাউন্টেন্সিতে বা কস্টিং ট্যাক্সেশনে বলেছি এবং আজকের বিজনেস স্টাডিজে বলবো, এর বাইরে আর তোমাদের কিছু পড়ার দরকার পড়বে না। ঠিক আছে, প্রথমে স্টার্ট করি। প্রথমে কথা একটা বলি যে তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে বিজনেস স্টাডিজের, ব্যবস্থাপনার প্রকৃতি এবং তাৎপর্য, এই চ্যাপ্টারটায় কিন্তু তোমাদের কোনো বড় কোয়েশ্চেন আসবে না। 5টা কোয়েশ্চেন এখান থেকে আসবে 1 মার্কসের। 5 × 1 5 মার্কস এই চ্যাপ্টার থেকে আসবে। এখান থেকে কি কি পড়তে হবে বলে দিই। এই কটা কোয়েশ্চেন পড়বে। পটস্কর্প বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পটস্কর্প বলতে কি বোঝো। তারপরে পড়বে ব্যবস্থাপনার একটি অর্থনৈতিক উদ্দেশ্য লেখো। ব্যবস্থাপনাকে কি পেশা বলা যায়? ব্যবস্থাপনা বলতে কি বোঝো? সমন্বয় কাকে বলে? নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? নিয়ন্ত্রণের একটি উদ্দেশ্য লেখো। মধ্যস্তরের ব্যবস্থাপকদের নাম লেখো। উচ্চ স্তরের ব্যবস্থাপকদের দুটি কাজ লেখো। তারপরে রয়েছে নিম্ন স্তরের ব্যবস্থাপকদের দুটি কাজ লেখো, এটাও ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে ব্যবস্থাপনার দুটি গুরুত্ব লেখো, এগুলো সব 1 মার্কসের জন্য। আর সমন্বয় দুটি বৈশিষ্ট্য লেখো। ক্ষমতা প্রবাহের শৃঙ্খল বলতে কি বোঝো। এই কটা কোয়েশ্চেন তোমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে পড়বে, যেখানে 1 মার্কসের 5টা কোয়েশ্চেন আসবে। এরপরে রয়েছে ব্যবস্থাপনার নীতি, সেকেন্ড চ্যাপ্টার। এইখানে তোমাদের যে নাম্বার ডিস্ট্রিবিউশন আছে, একটা 1 মার্কসের কোয়েশ্চেন আসবে এবং তার সঙ্গে একটা 4 মার্কসের কোয়েশ্চেন আসবে। একটাই 1 মার্কসের কোয়েশ্চেন আসবে এবং তার সঙ্গে একটা 4 মার্কসের কোয়েশ্চেন আসবে। এই মিলিয়ে মোট 5 মার্কসের কোয়েশ্চেন আসবে। 1 মার্কসের কোয়েশ্চেনের জন্য এখানে যেগুলো পড়বে সেটা হচ্ছে ব্যবস্থাপনার নীতির একটি সীমাবদ্ধতা লেখো। সময় সমীক্ষা এবং গতি সমীক্ষার মধ্যে একটি পার্থক্য লেখো। ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য লেখো। কর্তৃত্বের রেখা বলতে কি বোঝো? গ্যাং প্ল্যাং কি? তারপরে পড়বে ধাপে ধাপে কর্তৃত্ব শৃঙ্খল বলতে কি বোঝো? ব্যবস্থাপনার নীতির একটি বৈশিষ্ট্য লেখো। আধুনিক ব্যবস্থাপনার জনক কে? পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে একটি পার্থক্য লেখো। আর পডস্কপ কথাটির আবিষ্কারক কে? এইগুলো এই চ্যাপ্টার থেকে 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আছে। এরপরে রয়েছে 4 মার্কসের কোয়েশ্চেন্স যেগুলো ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, সেটা হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। টেলারের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার 4টি কৌশল বর্ণনা করো। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার 2টি সুবিধা ও 2টি অসুবিধা লেখো। ব্যবস্থাপনার পদ্ধতি ও নিয়মের মধ্যে পার্থক্য লেখো। টেলর ও ফেওয়ালের ব্যবস্থাপনার নীতির মধ্যে 2টি মিল ও 2টি অমিল লেখো। তারপরে রয়েছে ব্যবস্থাপনার নীতির প্রকৃতি সংক্ষেপে লেখো। সময় সমীক্ষা এবং গতি সমীক্ষার মধ্যে পার্থক্য লেখো। ব্যবস্থাপনার নীতি সমূহের গুরুত্ব আলোচনা করো। এই কটি কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আছে। এর পরের চ্যাপ্টারে চলে যাই, কারবারি পরিবেশ। এই কারবারি পরিবেশ এই চ্যাপ্টার থেকেও একটা 1 মার্কসের কোয়েশ্চেন এবং তার সাথে একটা 4 মার্কসের কোয়েশ্চেন, এই মিলিয়ে সব মিলিয়ে মোট 5 মার্কসের কোয়েশ্চেন আছে। এইখানে 4 মার্কসের জন্য যেগুলো পড়তে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। ভারতীয় কারবারি পরিবেশের সীমাবদ্ধতাগুলি বর্ণনা করো। তারপরে আছে কারবারি পরিবেশের অনুকূল উপাদানগুলি আলোচনা করো। তারপরে আছে বিশ্বায়নের সাপেক্ষে কারবার ও শিল্পের উপর সরকারি নীতির প্রভাব আলোচনা করো। ঠিক আছে, তারপরে রয়েছে ভারতীয় কারবারি পরিবেশের যে কোনো 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। কারবারি পরিবেশের যে কোনো 4টি দিক সংক্ষেপে আলোচনা করো। বিশ্বায়নের ধারণা আলোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর কারবারি পরিবেশের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এই কটা কোয়েশ্চেন্স তোমরা 4 মার্কসের জন্য এই চ্যাপ্টার থেকে পড়বে, কারবারি পরিবেশ। চলে যাই পরের চ্যাপ্টার। পরের চ্যাপ্টার হচ্ছে পরিকল্পনা বা প্ল্যানিং। এই চ্যাপ্টার থেকে ভালো করে শুনে রাখো, এই চ্যাপ্টার থেকে দুটো 1 মার্কসের কোয়েশ্চেন আসবে এবং সেই সাথে সাথে একটা 4 মার্কসের কোয়েশ্চেন আসবে। অর্থাৎ সব মিলিয়ে এই চ্যাপ্টারের জন্য 6 মার্কস অ্যালটেড আছে। এই চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন তোমরা পড়বে পরিকল্পনা থেকে বলে দিই। পরিকল্পনা থেকে 4 মার্কসের জন্য যে কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি লেখো। পরিকল্পনার 4টি সুবিধা লেখো। নিয়ম ও কর্মপদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। পরিকল্পনার যে কোনো 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। আচ্ছা, কর্মপ্রণালী এবং নিয়মের মধ্যে পার্থক্য লেখো। পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। তারপরে রয়েছে মধ্যমেয়াদী পরিকল্পনা বলতে কি বোঝো।
পরিকল্পনার সীমাবদ্ধতাগুলি আলোচনা করো, স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে পার্থক্য লেখো, কর্মনীতি ও কৌশলের মধ্যে পার্থক্য লেখো, আর SWO2 এর উপরে সংক্ষিপ্ত টিকা লেখো। এইগুলো প্ল্যানিং চ্যাপ্টার থেকে 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আছে। এরপরে রয়েছে সংগঠন চ্যাপ্টার। সংগঠন চ্যাপ্টার থেকেও মার্কস ডিস্ট্রিবিউশন আগের মতোই, দুটো 1 মার্কসের কোশ্চেন আসবে এবং তার সঙ্গে একটা 4 মার্কসের কোশ্চেন আসবে। সংগঠন চ্যাপ্টার থেকে 4 মার্কসের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভার অর্পণের নীতিগুলি আলোচনা করো, কার্যভিত্তিক ও বিভাগীয় ভিত্তিক সংগঠন কাঠামোর মধ্যে পার্থক্য লেখো, রৈখিক ও কার্যভিত্তিক সংগঠন বলতে কি বোঝো উভয়ের মধ্যে পার্থক্য লেখো, সংগঠন প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বিভাগীয় সংগঠনের সুবিধাগুলি লেখো, ভার অর্পণের গুরুত্ব লেখো, সংগঠনের বিভিন্ন ধাপগুলি সংক্ষেপে আলোচনা করো, আর লাস্ট কোয়েশ্চেন নিয়ম মাফিক এবং অনিয়ম মাফিক সংগঠনের মধ্যে পার্থক্য লেখো। এছাড়া আরেকটা কোয়েশ্চেন আছে, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য লেখো, সংগঠনের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো প্রত্যেকটাই তোমরা বইতে পেয়ে যাবে, এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, এগুলোর থেকে কিছু কিন্তু বাদ দেবে না। আরেকটা কথা বলি, তোমরা যারা আমার চ্যানেলে বহুদিন ধরে দেখছো তারা আমার চ্যানেলটি ভালো করে সার্চ করে দেখবে। আগের বছরেও 2024 সালে আমি অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্স, বিজনেস স্টাডিজ, সিএলপিএ এই সাবজেক্টগুলোর সাজেশন দিয়েছিলাম, সব সাজেশনই মিলেছিল। তোমরা আরেকটা প্রুফ করে দেখতে পারো, তোমরা আগের বছরের বিজনেস স্টাডিজ 2024-এর যে সাজেশন আমার আপলোড করা আছে ওই সাজেশনটা খুলে আর বিজনেস স্টাডিজ 2024-এ যে কোয়েশ্চেন এসেছিল তার সঙ্গে মিলিয়ে দেখো, দেখবে বড় কোয়েশ্চেন্স প্রত্যেকটাই মিলেছে, কোনোটাই বাদ যায়নি। আর ছোট কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি বলেছিলাম গত 7 বছরের এমসিকিউ এসিকিউ করে যেতে, সেগুলোও দেখবে সবই রিপিট হয়েছে। একদম 100% বিএসটিডি সাজেশন কিন্তু মিলেছিল। এবছরও 100% বিএসটিডি সাজেশন মিলবে। তোমরা নিশ্চিত মনে এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করো, পড়ে যাও, মুখস্থ করো, পয়েন্ট ওয়াইজ লেখো। আর তার সাথে বলবো যে একটু টেস্ট দাও, টেস্ট দিলে তোমাদের এই সাবজেক্টগুলো পড়তে পড়া কতটা রেডি হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। অনেক সময় তোমরা পড়ছো কিন্তু কতটা মনে রাখতে পারছো সেটা বুঝে উঠতে পারো না, বিশেষ করে বিএসটিডির ক্ষেত্রে। বিএসটিডিতে আমি বলবো লেখার কৌশল একটু জানার দরকার আছে। বিএসটিডিতে তোমরা কি করবে, খালি পয়েন্টস গুলো বেশি বেশি করে দেবে, বেশি করে পয়েন্টস এবং পয়েন্টস গুলো নিচে নিচে দেবে। তারপরে সেই পয়েন্টস গুলোর মধ্যে থেকে যেরকম তোমাদের মার্কস দেবে সেই অনুযায়ী 5টা 6টা করে ডিসকাস করবে। সব পয়েন্টস যদি ডিসকাস করতে যাও তাহলে কিন্তু সময়ের মধ্যে সিলেবাস শেষ হবে না, সময়ের মধ্যে তোমরা প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে না। তো সেই জন্য তোমরা চেষ্টা করবে যে সব পয়েন্টস গুলো দিয়ে তারপরে ধরো একটা উদাহরণ হিসেবে বলি, ধরো ফেওয়ালের 14টা নীতি আছে, তুমি 14টা নীতির জন্য তোমাকে হয়তো একটা 4 মার্কসের কোয়েশ্চেন দিয়েছে, তা তুমি যদি 14টা নীতি একসাথে ফেওয়ালে লিখতে যাও তাহলে কিন্তু তোমার বাকি প্রশ্নের সময়ের অভাবে, মানে 14টা নীতি লিখতে যা সময় যাবে তাতে তোমার বাকি একটা প্রশ্ন কি দুটো প্রশ্নের উত্তর ছেড়ে যাবে। সেই জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে ওই ফেওয়ালের 14টা নীতি পরপর নিচে নিচে লিখে দিতে হবে, দিয়ে তার মধ্যে 5টা কি 6টা মেন পয়েন্ট ছোট করে ডিসকাশন করতে হবে হেডিং করে করে। তার মানে তুমি স্যারকে বললে যে স্যার আমি সবই জানি কিন্তু আপনি কম নাম্বার দিয়েছেন তাই আমি কম লিখেছি, কিন্তু আমি সবই জানি। 14টা নীতি যখন আমি পরপর নিচে নিচে নামিয়ে দিচ্ছি শুধু নীতির হেডিং গুলো, তখন স্যার বুঝতে পারবেন যে না এই 14টা নীতিই জানে কিন্তু নাম্বার কম দেওয়া হয়েছে তাই জন্য নাম্বার কম লিখেছে। তো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা যাই হোক, আমরা যে প্রসঙ্গে ছিলাম, এর পরের চ্যাপ্টার হচ্ছে কর্মী পদ পূরণ। এই কর্মী পদ পূরণের থেকে 4 মার্কসের জন্য যে কোয়েশ্চেন্স গুলো তোমরা পড়বে সেটা হচ্ছে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের অসুবিধাগুলি আলোচনা করো, কর্মী পদ পূরণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, কর্মী সংগ্রহ এবং কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য লেখো, কর্মী নিয়োগের বাহ্যিক উৎসগুলি সম্পর্কে আলোচনা করো, কর্মী নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, কর্মী নিয়োগের অভ্যন্তরীণ উৎসের সুবিধা অসুবিধাগুলি লেখো, কর্মী প্রশিক্ষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আলোচনা করো, প্রশিক্ষণ এবং উন্নয়নের মধ্যে সম্পর্ক দেখাও, প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য লেখো। এই কতগুলো কোয়েশ্চেন্স এই স্টাফিং বা কর্মী পদ পূরণ থেকে আসবে। এখানেও দুটো 1 মার্কসের কোয়েশ্চেন এবং তার সঙ্গে 4টে শর্ট এবং তার সঙ্গে একটা 4 মার্কসের কোয়েশ্চেন আসবে। কি বললাম, দুটো 1 মার্কসের কোয়েশ্চেন এবং তার সঙ্গে একটা 4 মার্কসের কোয়েশ্চেন আসবে। এখানেও মোট 6 মার্কস অ্যালটেড আছে। যে চ্যাপ্টার থেকে যতটা মার্কস অ্যালটেড আছে সেই চ্যাপ্টার থেকে কিন্তু ততটা মার্কসেরই কোয়েশ্চেন আসবে। যদি তোমরা কোনো চ্যাপ্টার বাদ দিয়ে দাও, না পড়ো, তাহলে কিন্তু সেই মার্কসটা চলে যাবে। এরপরের চ্যাপ্টার হচ্ছে নির্দেশ দান বা ডাইরেক্টিং। এখানেও একই রকম গ্রুপ আছে, দুটো কোয়েশ্চেন 1 মার্কসের আসবে এবং তার সঙ্গে একটা 4 মার্কসের কোয়েশ্চেন আসবে। নির্দেশ দান থেকে 4 মার্কসের যে কোয়েশ্চেন গুলো পড়বে সেগুলো হলো আর্থিক এবং অনার্থিক উদ্দীপক বলতে কি বোঝো, নির্দেশনা ও তদারকির মধ্যে পার্থক্য লেখো, মাসলোর চাহিদার ক্রমস্তর তথ্য ব্যাখ্যা করো, অনুপ্রাণিতকরণের ধারণাটি ব্যাখ্যা করো, জ্ঞাতকরণের প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো, একজন তদারককারীর কার্যাবলী আলোচনা করো, নির্দেশনার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, অনিয়ম মাফিক জ্ঞাতকরণের সুবিধা এবং অসুবিধাগুলি বর্ণনা করো, জ্ঞাতকরণের বাধাগুলি অতিক্রমের উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো, নির্দেশ দানের গুরুত্বগুলি লেখো। এইগুলি 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আছে। পরের চ্যাপ্টার হচ্ছে কন্ট্রোলিং। কন্ট্রোলিং থেকেও একটা
দুটো 1 মার্কসের কোয়েশ্চেন আসবে, কন্ট্রোলিং থেকে দুটো 1 মার্কসের কোয়েশ্চেন আসবে এবং তার সঙ্গে একটা 4 মার্কসের কোয়েশ্চেন আসবে। এখানেও মোট 6 নম্বর অ্যালটেড আছে। কন্ট্রোলিং থেকে 4 মার্কসের জন্য যেগুলো পড়বে সেটা হচ্ছে, এটা ছোট্ট চ্যাপ্টার, নিয়ন্ত্রণের ধাপগুলি আলোচনা করো, একটি ভালো নিয়ন্ত্রণ পদ্ধতির উদ্দেশ্যগুলি লেখো, পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য লেখো, একটি ভালো নিয়ন্ত্রণ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। এই কটা কোয়েশ্চেন নিয়ন্ত্রণ থেকে পড়তে হবে। এরপরে যেটা বলবো পার্ট বি, এই পার্ট বি থেকে তোমাদের সবচেয়ে বেশি মার্কসের কোয়েশ্চেন আসে। পার্ট বি এর যে 4টে চ্যাপ্টার এখানে আছে, এখান থেকে 3টে চ্যাপ্টার মেন, আর একটা আছে ওই ক্রেতা সুরক্ষা আইন। তো পার্ট বি এর থেকে যে আর্থিক ব্যবস্থাপনা, এখান থেকে নাম্বার ডিস্ট্রিবিউশন হচ্ছে 4টে 1 মার্কসের কোয়েশ্চেন আসবে এবং তার সঙ্গে একটা 6 মার্কসের কোয়েশ্চেন আসবে। একটা কিন্তু 6 মার্কসের কোয়েশ্চেন এখান থেকে পাবে এবং তার সঙ্গে 4টে 1 মার্কসের কোয়েশ্চেন পাবে। তো এখানে 6 মার্কসের জন্য যেগুলো পড়তে হবে সেগুলো একটু বলে দিই। এগুলো অবশ্যই পড়বে। এর মধ্যে থেকে কিন্তু আবার নিজেরা পাকামো করে কিছু বাদ দিতে যাবে না। যা কটা কোয়েশ্চেন বলেছি একদম সে কটাই কিন্তু প্রত্যেকটা পড়ে যাবে। এর পরের প্রশ্ন হচ্ছে সুঠাম মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বাজেটের ধারণা সংক্ষেপে আলোচনা করো, স্থায়ী মূলধন এবং কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য লেখো, কার্যকরী মূলধনের নির্ধারণকারী বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো, আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো, কারবারের আর্থিক কাঠামোর উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো, আর্থিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো, আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো, কার্যকরী মূলধন নির্ধারণের বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। আর এটা স্থায়ী মূলধন হবে, এখানে প্রিন্টিংটা একটু গড়বড় আছে, স্থায়ী লেখা হয়ে গেছে, স্থায়ী মূলধন নির্ধারণের প্রভাব বিস্তারকারী বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। এই কটা কোয়েশ্চেন্স তোমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে ইম্পর্টেন্ট আছে। এরপরে 10 নম্বর চ্যাপ্টার হচ্ছে আর্থিক বাজার। এখান থেকেও তোমাদের অনেক কোয়েশ্চেন, অনেক বেশি নাম্বারের কোয়েশ্চেন আসছে। 4টে কোয়েশ্চেন আসছে 1 নাম্বারের, 4টে কোয়েশ্চেন আসবে 1 নাম্বারের এবং তার সঙ্গে একটা কোয়েশ্চেন আসবে 4 মার্কসের। এই চ্যাপ্টার থেকে মোট 8 মার্কস অ্যালটেড আছে। এই চ্যাপ্টার থেকে তোমরা যেগুলো 4 মার্কসের জন্য পড়বে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, সেটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্টের সুবিধাগুলি লেখো। আচ্ছা, সেবির উদ্দেশ্যগুলি আলোচনা করো, প্রাথমিক বাজারের কার্যাবলী আলোচনা করো, মূলধন বাজার ও টাকার বাজারের মধ্যে পার্থক্য লেখো, ভারতে ভারতে মূলধন বাজারের বৈশিষ্ট্য লেখো, বোম্বে স্টক এক্সচেঞ্জের উদ্দেশ্যগুলি লেখো, টাকার বাজার কাকে বলে, টাকার বাজারে ব্যবহৃত যে কোনো 3টি দলিল পত্রের ব্যাখ্যা করো, প্রাথমিক বাজার এবং গৌণ বাজারের মধ্যে পার্থক্য লেখো। প্রত্যেকটা পার্থক্য 5টা করে পয়েন্ট অবশ্যই পড়বে। ন্যাস রক্ষক এবং ডিপোজিটরি সংস্থা সম্পর্কে লেখো, শেয়ার বাজারের কার্যাবলী আলোচনা করো, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের উদ্দেশ্যগুলি আলোচনা করো, ডিমেটেরিয়ালাইজেশন বা ডিম্যাট অ্যাকাউন্টের সংক্ষিপ্ত বর্ণনা দাও, আর সেবির উপরে সংক্ষিপ্ত টিকা লেখো। এই কটা কোয়েশ্চেন এখান থেকে পড়তে হবে। এরপরের চ্যাপ্টার 11 নাম্বার চ্যাপ্টার হচ্ছে বিপণন ব্যবস্থাপনা বা মার্কেটিং। এখান থেকে তোমাদের 12 মার্কসের কোয়েশ্চেন আসে, 6টা 1 মার্কসের কোয়েশ্চেন এবং তার সঙ্গে একটা 6 মার্কসের কোয়েশ্চেন। এইভাবে মোট 12 মার্কসের কোয়েশ্চেন আসে। এটা খুব ভালো করে এই চ্যাপ্টারটি পড়বে। সেটা হচ্ছে প্রথম পড়বে যে বিপণন এবং বিক্রয়ের মধ্যে পার্থক্য, 6 মার্কসের জন্য 6টা করে পয়েন্ট লিখবে। একটি পণ্যের মূল্য নির্ধারণের বিভিন্ন বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো, বিজ্ঞাপন ও বিক্রয় বিদ্যার মধ্যে 6টি পার্থক্য লেখো, পণ্যের নামকরণের প্রয়োজনীয়তার সুবিধা অসুবিধাগুলি লেখো, বিপণন ব্যবস্থাপনার বিভিন্ন দর্শনগুলি সংক্ষেপে বিবৃতি করো। আচ্ছা, মোড়কজাতকরণের মধ্যে পার্থক্য লেখো, বিপণন ও বিক্রয়ের মধ্যে 6টি পার্থক্য লেখো, একজন সফল বিক্রয় কর্মীর প্রয়োজনীয় গুণাবলী আলোচনা করো, মোড়ক ও মোড়ক বন্ধনের মধ্যে 4টি পার্থক্য লেখো, বিপণনের গুরুত্ব আলোচনা করো, বিপণন মিশ্রণ বলতে কি বোঝো, বিপণন মিশ্রণের উপাদানগুলি আলোচনা করো, বিজ্ঞাপনের অসুবিধা বা সীমাবদ্ধতাগুলি লেখো, আর বিক্রয় সম্প্রসারণের কৌশলগুলি আলোচনা করো। এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো কোনোটাই বাদ দেবে না, প্রত্যেকটাই পড়বে। পণ্য বন্টন প্রণালী নির্বাচনের বিচার্য বিষয়গুলি আলোচনা করো, প্রচার ও বিজ্ঞাপনের মধ্যে 6টি পার্থক্য লেখো। এইগুলো এই মার্কেটিং চ্যাপ্টার থেকে পড়বে। এরপরে তোমাদের যে লাস্ট চ্যাপ্টার আছে ক্রেতা সুরক্ষা আইন, এই ক্রেতা সুরক্ষা আইন থেকে কোনো বড় কোয়েশ্চেন আসবে না। এমসিকিউ আর এসএকিউ মিলিয়ে এখান থেকে 5টা কোয়েশ্চেন আসবে 1 মার্কসের। ঠিক আছে, তো এখান থেকে মোটামুটি দেখো এমসিকিউ এসএকিউ গত 7 বছরে তোমাদের পড়তে হবে। তার সাথেও এই কোয়েশ্চেন্স গুলো ইম্পর্টেন্ট আছে বলে আমি আরেকবার এখানে বলে দিয়েছি। এই কোয়েশ্চেন্স গুলো 1 মার্কসের জন্য পড়বে। জেলা ক্রেতা আদালতের সদস্য সংখ্যা কতজন, ভোক্তা সমবায় সমিতির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, কোন সংস্থা পণ্যের উপর আইএসআই ছাপ ব্যবহারের অনুমতি দেয়, জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের 2টি কার্যাবলী লেখো, রাজ্য ক্রেতা সুরক্ষা কমিশনের 2টি কাজ লেখো, ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী ক্রেতা বা ভোক্তার যে কোনো একটি অধিকার লেখো। ঠিক আছে, এরপরে জাতীয় কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন, ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী ক্রেতাকে, ক্রেতার 2টি দায়িত্বের উল্লেখ করো, ক্রেতার 2টি অধিকারের উল্লেখ করো, ক্রেতা সুরক্ষা আইন কতগুলি ধারা আছে। আচ্ছা, 2টি ক্রেতা
বিরোধ প্রতিকারমূলক প্রশাসনিক ব্যবস্থার উল্লেখ করো। ঠিক আছে? আচ্ছা, রাজ্য ক্রেতা কমিশনের সভাপতি কে নিয়োগ করেন? ক্রেতা সুরক্ষা আন্দোলনের পথিকৃৎ কে ছিলেন? প্রথম কে ক্রেতা সুরক্ষা আইনের আন্দোলন করেছিলেন? ক্রেতা সুরক্ষা আইন কত সালে প্রবর্তিত হয়? এই কোয়েশ্চেন্স গুলো ক্রেতা সুরক্ষা আইন থেকে পড়বে। এছাড়া তোমাদের এসএকিউ আর এমসিকিউ সেইভাবে কমন বলা সম্ভব নয়, কেননা যেখান থেকে গোটা বই থেকে যেখান থেকে যা খুশি এসএকিউ এমসিকিউ আসতে পারে। সেই জন্য আমি তোমাদের বললাম, তোমাদের অ্যাডভাইস দেবো যে শেষ 7 বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে এসএকিউ বা এমসিকিউ গুলো এসছে সেগুলো প্রত্যেকটাই পড়তে হবে। 7 বছর মানে 2024, 2023, 2022, 2020-21 পরীক্ষা হয়নি। তারপরে 2019, 2018, 2017, 2016, 2015 এই 15 থেকে 2024 পর্যন্ত 9 বছর হচ্ছে। তো 9 বছর না হলেও মোটামুটি 7 বছর। এই 7 বছর 2024, 2023, 2022, 2019, 2018, 2017, 2016 আর 2015 এই 9 বছরের মতন এমসিকিউ গুলো তোমরা এবং এসএকিউ গুলো তোমরা পড়ে যাবে। তাহলে দেখবে 100% তোমরা এসএকিউ এমসিকিউ তেও কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপরে আমি সিএলপি এর সাজেশন তোমাদের দেব, এখানে আপলোড করব। এছাড়াও কিরম ধরনের কোয়েশ্চেন্স তোমাদের এবছর ইম্পর্টেন্ট আছে সেই কোয়েশ্চেন্সও আমি এখানে আপলোড করব এবং তার সলিউশনটাও আপলোড করব। সুতরাং তোমাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজ এই বলেই আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।